ওয়েলকাম টু জিরোসাম। আমি অয়ন, জিরোসামের নোট ইনচার্জ বা স্টাডি মেটেরিয়াল ডেভেলপার টিমের যে আমি দেখাশোনা করি। আর আমার সাথে আছেন আমাদের R&D টিমের দুজন সদস্য, WBCS অফিসার সৌভিক দত্ত এবং অভিষেক ব্যানার্জি। তাদের সাথে আজকে আলোচনার বিষয়বস্তু হলো সামনে যে WBCS প্রিলিমিনারি পরীক্ষা হবে তার জন্য এই কটা দিনে কি স্ট্র্যাটেজি থাকবে এই নিয়ে আজকে আলোচনা। সেই আলোচনায় আমরা জিজ্ঞেস করবো প্রথমে সৌভিককে যে সৌভিক বলো যে এই কদিন পরে WBCS পরীক্ষাটা হবে তার স্ট্র্যাটেজি কি থাকবে তোমার, মানে কি হওয়া উচিত স্ট্র্যাটেজি এই কদিনে? আচ্ছা দেখো, প্রথম যে ব্যাপারটা বলবো, তিনজন তো মানে এই প্রিপারেশনটাকে তুমি তিনটে ওয়েতে ভাবতে পারো। যারা হয়তো সেই 1 বছর আগে থেকে প্রিপারেশন নিচ্ছে আর কি, তাদের এরকম স্ট্র্যাটেজি হওয়া উচিত। আর যারা হয়তো ফর্ম ফিল আপ করেছে তারপর থেকে প্রিপারেশন নিচ্ছে তাদের এরকম স্ট্র্যাটেজি হবে। আর যারা ধরো একবারেই মানে কি বলবো আনাগোড়া টাইপেরই আর কি, জাস্ট ফর্ম ফিল আপ করে ফেলেছে, হ্যাঁ এখন মানে বা অন্য কোনো পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিল, এখন হঠাৎ তাদের মনে হয়েছে যে WBCS টা একবার দিয়ে দেখলে হয় কেমন হয়, তো তাদের থেকেই প্রি এক্সিস্টিং নলেজ বেস নেই। হ্যাঁ, আমি শুরু করব যারা হুট করে ফর্মটা ফিল আপ করেছে, যারা পড়া হয়নি তাদের স্ট্র্যাটেজি তাদের কি হওয়া উচিত? তাদের যেহেতু আমি বলবো যে যেহেতু কোনো একটা প্রি এক্সিস্টিং নলেজ বেস নেই, কি পড়তে হয়, কতটা পড়তে হয়, কোথা থেকে পড়তে হয়, এগুলো তারা জানে না, এবং বরঞ্চ তাদের হাতে টাইম খুব কম। মানে বলতে গেলে আর হয়তো এখন পর্যন্ত তো এক্সাক্ট ডেটটা ঠিক হয়নি, তবে পরীক্ষা পোস্টপোন হয়েছে, পিছোচ্ছে, এটা একটা ভালো কথা। তো তারা ধরো ম্যাক্সিমাম হয়তো 1 মাস 10 দিনের মতো সময় পাবে। তো এই সময়টাকে তারা যদি খুব জুডিশিয়াসলি ইউজ করতে পারে এবং তারা যদি এই সময়টাকে বেশ ফোকাসড ওয়েতে স্টাডি করতে পারে, একটু ইন্টেন্সিভ স্টাডি চাই কিন্তু, কারণ এই যে অল্প সময় আছে এতে এক্সটেন্সিভ স্টাডি সম্ভব। সেটা করতে হতো ফার্স্ট তারা যেটা করবে যে পরীক্ষাটার সাথে নিজেদেরকে একটু ফ্যামিলিয়ারাইজ করা, প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো তারা একটু নাড়াচাড়া করে দেখবে, সলভ করা, একটু স্টাডি করবে, সলভ করার চেষ্টা করবে, তার কতটা পারে কতটা পারছে না সেগুলো দেখবে। কারণ দেখো WBCS তো এমন কোনো পরীক্ষা নয় যেটা কোনো বিরাট কিছু সাবজেক্ট স্পেশালাইজেশন লাগে বা রকেট সায়েন্স টাইপের এরকম ডিফিকাল্ট কিছু সাবজেক্ট আছে, এরকম নয়। এখানে যা যা সাবজেক্ট আছে এগুলো সবাই কিন্তু আমরা মাধ্যমিকে পড়েছি এবং এইচএস এও সিলেক্টিভলি কিছু পড়েছি। যারা সায়েন্সে পড়েছে তারা সায়েন্সটা পড়েছে, আর্টসে পড়েছে আর্টস পড়েছে, কমার্সে পড়লে কি পড়েছে জানি না আমি ঠিক, আমার আইডিয়া নেই এই ব্যাপারটা। তো এইভাবে প্রথম দেখবে সিলেবাসটা, কিন্তু এমন নয় যে তারা দেখেনি জীবনে কোনোদিন, যেটা আমি আগে বলছি। তারপরে তাদেরকে যেটা করতে হবে একটা নিজের মতো করে প্ল্যান তৈরি করে নিতে হবে, কারণ এক্ষেত্রে আমি আগেও বলেছি এখনো বলছি যে কোনো স্টেট জায়গার ফর্মুলা নেই, কিন্তু আমার ক্ষেত্রে যে প্ল্যানটা কাজ করেছে ওনার ক্ষেত্রে সেটা ডিজাস্টারাস হতেই পারে। তো তারপর তারা একটা প্ল্যান তৈরি করে নিয়ে তাদেরকে এখন ইন্টেন্সিভ স্টাডির জন্য যেতে হবে। তাদেরকে ফার্স্ট প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো দেখে বুঝতে হবে যে তারা কোন কোন জায়গার উপর বেশি ফোকাস করবে, সিলেক্টিভলি করতে হবে, শুধুমাত্র যে যে জায়গা থেকে প্রশ্ন আসে সেগুলো কি করতে হবে এবং যে ধরনের প্রশ্ন আছে, মানে তোমরা যেটা R&D আমাদের অনলাইন একটা বানিয়েছো ওইরকম টাইপের। হ্যাঁ, আমরা সেটাই এই ধরনের ব্যাপার স্যাপার মাথায় রেখে বানিয়েছি। আমরা অনলাইনারটা শুধু যে যারা নতুন পরীক্ষার্থী তাদের কথা ভেবে বানিয়েছি এমনটাই নয়, এতে যারা অলরেডি 1 বছর 2 বছর প্রিপারেশন করেছে তারাও উপকৃত হবে। হ্যাঁ, রিভিশন হয়ে যাবে, সবচেয়ে রিভিশন হয়ে যাবে, তাদের ক্ষেত্রেও তো একটা ভালো রিভিশন ম্যাটেরিয়াল দরকার, নিশ্চয়ই, তাই না? তো তাদেরকে ফার্স্ট ওইটা করতে হবে। এইটা করার জন্য আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে যেসব ট্র্যাডিশনাল বইগুলোকে রেকমেন্ড করি এখন কিন্তু সেইগুলোকে চলবে না, একদমই তাদেরকে অপেক্ষাকৃত একটু ইন্টেন্স প্রিসাইসলি একটু পড়তে পারলে তাদের ভালো। একটু অ্যাপ্লিস্ট কিছু বই আছে যাতে কন্টেন্টটা কম থাকে কিন্তু ইনফরমেশন বেশি থাকে, মানে কাইন্ড অফ ইনফো ক্যাপসুল টাইপের, মানে লুসেন্ট টাইপের, যেমন লুসেন্টের জেনারেল নলেজটাকে এই সময় পড়া যেতে পারে, তরুণ বয়ের বইটাকেও পড়া যেতে পারে। এটা কিন্তু শুধুমাত্র প্রিলিমিনারির জন্য, আর এটাও এই জন্য যেহেতু সময় খুব কম আছে। যদি সময় বেশি থাকতো আমি নিঃসন্দেহে বলতাম যে বেটার যে বইগুলো আছে সেগুলো পড়ো, কিন্তু সময় কম থাকলে এইভাবে পড়তে হবে। মানে এটা যেমন একটা খুব ভালো উদাহরণ দিতে পারি এক্ষেত্রে তোমাকে, যেমন M লক্ষ্মীকান্তের একটা বই আছে যেটা আমরা ইন্ডিয়ান পলিটির জন্য পড়েছি এবং এখনো যারা প্রিপারেশন করছে তারা সম্ভবত এই বইটি পড়ছে। তো এক্ষেত্রে কি বইটা 800 থেকে 900 পাতার বই, একটা বিরাট বই, তারও বেশি 1400 পাতা এখন তাই হয়েছে। তো এবারে বিষয়টা হচ্ছে যে ম্যাক্রো-হিল এডুকেশনের একটা জেনারেল স্টাডিজ ম্যানুয়াল আছে, জিএস পেপার 1, জিএস ম্যানুয়াল পেপার 1। তো এতে ইন্ডিয়ান পলিটির ওপর একটা খুব ভালো ম্যাটেরিয়াল দেওয়া আছে, যেটা পাস করে কিন্তু খুব যেটা পড়ে খুব ভালোভাবে প্রিলিমিনারিতে যে ধরনের প্রশ্ন আসে তার 95% সলভ করা যায়। বইটার নাম আরেকবার বলে দাও যাতে যারা
জিএস ম্যানুয়াল, সিস্যাট ম্যানুয়াল পেপার 1 এখন নাম হয়েছে বোধহয় না? তো ওতে জাস্ট 78 পেজ লং। তো এই ধরনের যে কিছু বই আছে যাতে অ্যাকচুয়াল ভালো ভালো বইগুলোকে স্টাডি করে একটু ছোট করে লেখা হয়েছে, সেই ধরনের বই পড়তে পারে। যেমন ইতিহাসের জন্য ক্রনিকল পাবলিশার্সের একটা বই আছে, ছোট, বেশ ছোট, পড়তে পারে। ওতে প্রিলিমিনারিটা পাস করা লাইকলিহুডটা বাড়বে। আমি এমন বলছি না যে ওই বইগুলো পড়লে তাতে প্রিলিমিনারি মেন সবের যে প্রশ্ন আছে সেগুলোকে সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবে, এটা একবারও বলছি না। কিন্তু যেটা পারবে তাদের পরীক্ষাটা পাস করার লাইকলিহুডটা বাড়বে। ঠিক আছে, এই ব্যাপারে মিসআন্ডারস্ট্যান্ডিং আমি চাইবো না কেউ করুক। আর জেনারেল সায়েন্সের জন্য লুসেন্টের বইটা পড়তে পারে, এনাফ ওটা প্রিলিমিনারি পাস করা যায়। ঠিক আছে, তো এইভাবে পড়বে তা। আর এদের যেহেতু সময় কম আছে, আমি বলবো যে 2 দিন 3 দিন করে একটা সাবজেক্টের পিছনে একটা বিভক্ত করতে। আর 2 দিন হিস্ট্রি আর মনে হয় সময় আর একটু বেশি পাচ্ছে, পরীক্ষা শুনছি পিছিয়ে যাচ্ছে। তা ওটা ফেব্রুয়ারি মাস নাগাদ একটা শোনা যাচ্ছে, আনঅফিসিয়ালি আপাতত, অফিসিয়ালি এখন ডিক্লেয়ার হয়নি। ঠিক আছে, আজকের তারিখের মধ্যে বলছি, তাও 1 মাস হয়তো আরো টাইম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, 1 মাস টাইম হয়তো পাবে না, 15 থেকে 20 দিন হয়তো টাইম পেতে পারে। না মানে 20 তারিখে 9 তারিখে ধরুন পরীক্ষা, তাহলে 1 মাস কাছাকাছি একটা টাইম পেয়ে যাচ্ছে। এই টাইমে এই বইগুলো পড়তে পারো, যেটা অভিষেক ব্যানার্জি বললেন, WBCS অফিসার। আর একটা হচ্ছে যেটা তোমাদের MCQ সলভ করতে হবে। এমসিকিউ সলভ আমি যারা নতুন ক্যান্ডিডেট, যারা এই বছরই দেবে, তাদেরকে আমি বলবো যে আর নতুন করে কোনো ফ্যান্সি মক টেস্টের জন্য না যেতে। ঠিক আছে, তারা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন গুলোকে মক টেস্ট মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করতে হবে তাদের, কারণ সময় কম। প্রত্যেকটা সাবজেক্ট, যতগুলো সাবজেক্ট আছে, এবং ওই যে পরীক্ষাটা যদি 9 তারিখে পিছিয়ে হয়ে যায়, তাহলেও যে অল্প টাইম পাচ্ছে, তাতেও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পিছনে 2-3 দিনের বেশি তারা বিরোধ করতে পারবে না, অন অ্যাভারেজ। ঠিক আছে, সেটা তো মাথায়। এবার আসি অভিষেক, সবিকের কাছে এবার আসছি। নিশ্চয়ই, যেটা সবিক এই ব্যাপারে কিছু বলুন। আমি তো বলছি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যেটা করলে তোমার কিন্তু নাম্বার অফ কোশ্চেন কিন্তু অনেক হচ্ছে। তো দেখো না, প্রায় এক্সাক্ট কোশ্চেন রিপিটেশন তো থাকেই, প্লাস টপিক্যাল রিপিটেশন থাকে, যে টপিক থেকে প্রশ্ন করেছিল অতীতে সেই টপিক থেকে দেখা যাচ্ছে আবার প্রশ্ন করছে। যদি আমরা 50% কোশ্চেন দেখি তো অলমোস্ট 3000 কোশ্চেন আছে। 30 to 40% কোশ্চেন ওখানে 30 to 40% মিনিমাম ওই জায়গাটা থেকে যদি পায় সে। আর তাছাড়া একটা জিনিস দেখো, আমার যেটা মনে হয় WBCS প্রিলিমসটা কিরকম হয়, সেইটা একটা কনসেপ্ট তো তাকে তৈরি করতে হবে। তো আমি যদি 15 বছরের কোশ্চেন দেখি, আমার মনে হয় যে সে একটা জিনিস বুঝতে পারবে যে কিভাবে কোন জায়গায় কোনটা ডিমান্ড কি, কোথায় কি ডেভিয়েট করছে। যেমন আমি এখন যদি বলি তোমাকে, তুমি হয়তো আমার সঙ্গে এটা একমত হবে, ইকোনমিক্স এর যে পার্টটা, মেনে যেরকম ধরনের ইকোনমিক্স আছে আর প্রিলিমস এর সেই রকম কিছু আসে না, জাস্ট ইনফরমেটিভ কিছু ইকোনমিক্স আছে, কিছু ফ্যাকচুয়াল কোশ্চেন। যদি কেউ একটু লজিক্যালি কোশ্চেন থাকে, যদি সুপারফিশিয়ালিও, আমি ওই যে দেখলাম যে জিরো সামের যে নোটটা আছে, যে ছোট যে নোটটা আছে, ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমির জন্য, তো ওইটাকে যদি একটু সুপারফিশিয়ালি দুবারও পড়ে যায়, তাহলেও কিন্তু প্রিলিমিনারিতে যে ধরনের প্রশ্ন আছে সেটাকে সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবে। নিশ্চয়ই। ছোট দেখে একটা বই নাও আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করো, আর লুসেন্টের বইটা বেটার ফলো করতে পারবে। লুসেন্টের বইটা, লুসেন্ট যেহেতু রিনাউন্ড বই সেই জন্য বলা হচ্ছে। এছাড়াও অনেক পাবলিকেশনের প্রচুর অনেক পাবলিকেশনের এই ধরনের বই আছে। এখন অ্যাক্সেস পাবলিকেশন অনেক বই সেটা বাই নেম বার করছে, আইডেন্টিফাই বললে সবাই বুঝতে পারবে কি বলছি। রয়্যালের একটা বই আছে, মানে লুসেন্ট টাইপের বই আছে, লুসেন্ট টাইপের বই। ম্যাকবুক কেউ ফলো করতে হবে, ম্যাকবুক ফলো করতে হবে, ম্যাকবুক বড় তো অবশ্যই একটু বড়। হ্যাঁ, এবার আসছি মানে যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, ধরো 1 বছরের একটা টানা একটা প্রিপারেশন দিয়ে যাচ্ছে, তারা এই টাইমটা কিভাবে নিজেদের তৈরি করবে, এটা নিয়ে একটু দেখো। তারা এই সময় নিজেদেরকে যেভাবে তৈরি করবে, মানে যারা 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে প্রিলিমিনারি, তাদের কাছে আর দুশ্চিন্তার কারণ হতে পারে নিশ্চয়ই। যদি সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে হ্যাঁ, ঠিকঠাক ওই জন্যই ওদেরকে আলাদা রাখতে হবে না, তাদেরকে ওই জন্যই আমরা আলাদা রাখলাম। তো আমি ধরে নেবো যে ওদের অলরেডি মানে অনেকটা অ্যাডভান্স লেভেলে স্টাডি করা হয়ে গেছে। ওরা এই সময় মূলত 2টো কাজ করবে, 3টে কাজ করবে, সরি 3টে, আরেকটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ডিভাইস দেবে, যেগুলো পড়েছে অলরেডি। পড়ার সময় আমি আশা করবো যে তারা যে বইগুলো পড়েছে সেগুলো হয়তো ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আন্ডারলাইন করে পড়েছে, অথবা কিছু সিনাপটিক নোট তৈরি করেছে, তো সেইভাবে রিভিশন দেবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে ওরা মক টেস্ট দেবে, যত বেশি পরিমাণে সম্ভব ভালো কোয়ালিটির মক টেস্ট। যেমন এই কয়েকদিন আগে তোমরা যে মক টেস্টটা নিয়েছিলে, সত্যি কিন্তু পিএসসি যে ধরনের প্রশ্ন করে সেইটা মাথায় রেখে এক্স্যাক্টলি সেই স্ট্যান্ডার্ডেরই কোশ্চেন করা হয়েছে। আমরা যে মক টেস্টটা নিয়েছিলাম, একদম
স্টুডেন্টরা, তারা শোভি দত্ত বানিয়েছেন আর অভিষেক ব্যানার্জি আর অর্ঘ গুহ ছিলেন সাথে, এরা বানিয়েছিল মক টেস্টটা ফ্রিতে একটা দেওয়া হয়েছে, কিন্তু সার্ভার ইস্যুর জন্য ছোট্ট একটা প্রবলেম হচ্ছিল, কিন্তু তার পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি। আর একটা মক টেস্ট আপলোড করা হবে খুব শীঘ্রই, তোমরা যারা শুনছো তারা এই মকটা দিও, কারণ মকটা পুরোপুরি পরীক্ষা কেন্দ্রিক বানিয়েছেন ডাব্লিউবিসিএস অফিসার, নিজেরা পরীক্ষা দিয়ে পেয়েছে। এইটুকুনি তোমরা ভালো করে পরীক্ষাটা দিও। আমরা অ্যানাউন্সমেন্ট করবো আমাদের পেজে, এই কদিনের ভিতরেই শুরু হবে দ্বিতীয়। হ্যাঁ, এই ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট ডিরেকশন কর্তৃপক্ষ থেকে করে দেওয়া হবে যে আরেকটা মক টেস্ট, যেহেতু ফার্স্ট যে এরকম ফ্রি মক টেস্ট দেওয়া হয়েছিল সেটা ডিউ টু সাম টেকনিক্যাল গ্লিচেস কুড নট বি এ সাকসেস। আসলে অনেকে পরীক্ষা দিচ্ছিল তো সার্ভারে একটা প্রবলেম, সার্ভারে কিছু প্রবলেম হয়েছিল, সার্ভারে ওভারক্রাউডিং হয়েছিল। তো আরেকটা এরকম ফ্রি মক টেস্টের আয়োজন করা হয়েছে। এবারেও প্রশ্নটা যেটা তৈরি হবে তাতে আমরা সবাই কন্ট্রিবিউট করবো। আমি আছি, সৌভিক আছে, হ্যাঁ অবশ্যই কন্ট্রিবিউট অর্ঘ গুহ আছে। ঠিক আছে, তো বলবো যে তোমরা এই মক টেস্টটা দাও অতি অবশ্যই, ভালো হবে এতে। অ্যাটলিস্ট পিএসসি তোমাদেরকে জাজ করার আগে নিজেরা নিজেদেরকে আরেকবার ইভালুয়েট করতে পারবে। সেলফ অ্যাপ্রেজাল করাটা, ইভালুয়েশনটা সবার দরকার। এতে কি হয়, মানে এই যে আমি যেমন বললাম যে যারা অলরেডি 1 বছর বা 1.5 বছর বা আরো বেশি প্রিপারেশন নিয়েছে তাদের উচিত মক টেস্ট দেওয়া। মক টেস্ট দিলে সেলফ অ্যাপ্রেজালটা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে বোঝা যায় যে তার উইকনেস এক্স্যাক্টলি কোন কোন জায়গায় আছে। যদি কোনো জায়গায় স্ট্রেংথ থাকে সেটাও বোঝা যায় তার থেকে। মক টেস্ট দিয়ে বোঝা যায় যে আমি এই জায়গাটা স্ট্রং মানে কমপ্লেসেন্ট হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। স্ট্রং মানে সেই জায়গাটায় স্ট্রেংথটাকে রাখতে হবে, উইকনেস যেখানে আছে সেই জায়গাটায় কিছু রিইনফোর্সমেন্ট দরকার আছে। হ্যাঁ, ঠিক আছে। তার জন্য সেই চ্যাপ্টার গুলো ভালো করে আবার পড়া। যদি দেখা যায় অনেক সময় আবার উইকনেস বিল্ড আপ করে এই জন্য যে ওই পার্টিকুলার টপিক বা চ্যাপ্টারটার উপর যে বইটা পড়েছে সেই বইটা হয়তো একটু ফল্টি ছিল, ডিফেক্টিভ ছিল, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে সেই বইটা চেঞ্জ করার একটু ভাবনা চিন্তা করা করছে। সেটাও হতে পারে। অনেক সময় অনেকে লেস ইন্টারেস্টেড হয়ে পড়ে কোনো একটা, হয়তো কিছু সাবজেক্টে আবার অনেকে ইন্টারেস্ট পায় না। তো সেক্ষেত্রে আমিও বলবো যে, বা এরকম হয়, ধরো দেখবে একটা বই তুমি যদি একটাই বই ফলো করো, মানে এই যে অনেকেই লেখে যে এই বই ফলো করতে এই বই ফলো করতে, এতে অনেকে কিন্তু মনে হয় যে বিশেষ অফিসাররা কি এত বই পড়ে, এটা একটা ব্যাপার। মানে হিস্ট্রির জন্য ভালো না, হিস্ট্রির জন্য আমরা অনেকে 3-4টে বই এবার 3-4টে বই বলার একটাই কারণ, হয়তো সে ওইটা একটা জায়গা থেকে পড়েছে, তো পড়তে পড়তে তার একটা বোরিং ব্যাপার আছে, সেইটাকে চেঞ্জ করার জন্য একটা ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট আঙ্গিকে লেখা একটা বই, সেটা পড়লে তাকে। কিন্তু এখন তার নতুন করে সেটা সম্ভব না। না, যেটা এটা তাদের কথা বলা হচ্ছে যারা অলরেডি 1 বছর ধরে তাদের জন্য দেখা গেল যে একটা চ্যাপ্টার হয়তো তার ভালো করে হয়নি, তো সেই একটা চ্যাপ্টার সে পুরোনো বইটা খারাপ থাকলে সে করে নিতে পারবে। না, যেটা জানতে চাইছি না, রিভিশন যে কথাটা বললে, মানে কিভাবে রিভিশনটা শুরু করবে, মানে কোন সাবজেক্টের উপর বেশি জোর দেবে বা এরকম কিছু আছে? সব সাবজেক্টের উপরই ভালো, মানে ঠিকঠাক একটা ডিসেন্ট জোর দিতে হবে। এমন নয় যে একটা সাবজেক্টে বিরাট জোর দিলাম, অন্যটা একটু কম দিলাম। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, কিছু হ্যাকস আছে যেগুলো বলা যেতে পারে, শেয়ার করা যেতে পারে, তুইও জানবি। সেটা হচ্ছে যে এখানে যেমন ইন্ডিয়ান ইকোনমি কম জোর দিলে, আমি প্রথমেই বলে দিলাম ইন্ডিয়ান পলিটি কম জোর দিলে চলে, কারণ লিমসের সিলেবাসটা এমন করা আছে, টোটাল 25টার মতো প্রশ্ন আছে কম্বাইন্ড। তো তার মানে দাঁড়াচ্ছে কি, আইদার ওই 13টা-14টা করে প্রশ্ন পলিটি ইকোনমি থেকে আসে, তো ওই জায়গাটা একটু কম জোর দিলে জোর দিতে হবে। আচ্ছা, আরেকটা জায়গা হচ্ছে যে ওই অ্যারিথমেটিক এন্ড রিজনিং। অ্যারিথমেটিক এন্ড রিজনিং যদি অলরেডি কারো বেশ ভালো থাকে, তো প্র্যাকটিস ছাড়াও কিন্তু ওই 25 পাবে। দ্যাট উইল বি আ ভেরি স্কোরিং এরিয়া, একদম মানে 25 পাবে, ইজিলি পাবে। আচ্ছা, হিস্ট্রির উপর বেশি জোর কিন্তু প্রিলিমসে দিতেই হবে, অ্যাকর্ডিং টু দ্য মার্কস কন্টিনিউশন। হিস্ট্রি থেকে 50টা প্রশ্ন আছে, আইএনএম কম্বাইন্ড দুটো মিলিয়ে কিন্তু অলমোস্ট 50 মার্কস আছে, ঠিক আছে? ওইটা অনেক বেশি জোর দিতে হবে। ইংলিশের উপর যদি অলরেডি কারো ইংলিশের উপর ভিডিও থাকে, যদি ভালো ভোকাবুলারি থাকে, তো সে যেটা করতে পারে ইংরেজির উপর একটু বেশি জোর দিতে পারে, ঠিক আছে? কারণ ইংরেজিতে কিন্তু ভালো স্কোর করা যায় চেষ্টা করে। ইংরেজির জন্য কোন বই সাজেস্ট করবে তুমি? ইংরেজির জন্য প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো রিপিট হয়, খুব বেশি হয়, সব থেকে বেশি হয় ইংলিশেই বলতে। হ্যাঁ, একদম। আর এসপি বক্সের বইটা স্টাডি করা যেতে পারে। তারপর ওই পিকেদে সরকারের যে বইটা আছে, টেক্সট বুক অফ হায়ার ইংলিশ, হ্যাঁ, মানে ওইটা দেখো, আমার মনে হয় কেউ যদি এক্সটেন্সিভ স্টাডি করে তাহলে পিকেদে সরকার অবশ্যই ফলো। পিকেদে সরকারের জাস্ট ভোকাবুলারি সেকশন, হ্যাঁ, ভোকাবুলারি সেকশন, কারণ পুরো ব্যাপারটাই ভোকাবুলারির উপর আছে পুরোটা। শুধু ভোকাবুলারি চ্যাপ্টার যেটা আছে সেটা, রাইটিং স্কিলও নয় কিন্তু প্রিলিমিনারির জন্য। নিশ্চয়ই।
তো এইগুলোর উপর একটু বেশি চাপ জোর দিতে পারে। সায়েন্সটা একটা আনপ্রেডিক্টেবল জায়গা হয়ে গেছে এখন, তো ওই জায়গাটায় আমি বলবো যে আর ইংলিশের ক্ষেত্রে আমার যেটা মনে হয় পিএসসি মানে কিছু পেটেন্ট কোশ্চেন আছে যেগুলো প্রায় আছে। পেটেন্ট কিছু প্রশ্ন আছে সেগুলো এই ইন্টার জ্ঞান, এই যে ইডিয়ামসটা, মানে idiom phrase, এই যে ইডিয়ামসটা, এই কিছু জ্ঞান কিন্তু বহুবার আছে, সেইগুলোই গণিত থেকে বারবার আছে। বেশ কিছু জিনিস এরকম আছে। এইটা একটু কোশ্চেন প্রিভিয়াস তাহলে কোশ্চেন স্টুডেন্টদের বলবো যে পিকে যে সরকার যদি বইটা থাকে তার ইডিয়মস গুলো বা যেগুলো ফ্রেজ বা ইয়ে থাকে সেগুলো একবার ভালো করে পড়ে নিতে, কারণ বারবার রিপিটেশন হয়। এটা ডাব্লিউবিসি সৌভিক বললো, ওসি ব্যানার্জিও বলছে। আর তারপরে আসছি এবার সায়েন্সের ব্যাপারে। সায়েন্সটা বলো। সায়েন্সটা কিন্তু একটু আনপ্রেডিক্টেবল হয়ে উঠেছে, ঠিক আছে? ভালো প্রিপারেশন তো নিতেই হবে, সেই জায়গাটা থেকে সরে আসার তো কোনো জায়গা নেই। আর কিছু বই আছে মোটামুটি মার্কেটে, যেমন ম্যাথ বুকটা পড়া যেতে পারে। লুসেন্টে জেনারেল স্টাডিজ যেটা আছে, জেনারেল স্টাডিজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর একটু মডার্ন ফিজিক্স বলে কম্পিউটার সায়েন্স এরকম করে কিছুটা দেওয়া আছে, ওটা পড়া যেতে পারে, ঠিক আছে? তো টার্গেট রাখতে হবে যাতে ভালো হতে নম্বর পাওয়া যায়। আমি যেটা বলবো, ভালো পাওয়া যাবে সায়েন্স আনপ্রেডিক্টেবল, সেই জন্য এখানে ইনফরমেটিভ পড়ে তো খুব বিশাল কিছু লাভ হবে না, একটু কনসেপচুয়ালি পড়লে ব্যাপারটা ভালো। এইবারে যারা একবারে এখন মানে আমার পড়া যাদেরকে বললাম, যারা এখন প্রিপারেশন নিচ্ছে এবং সায়েন্স বেস স্টুডেন্ট নয়, যারা সায়েন্স বেস স্টুডেন্ট কিন্তু আমার তাদের মনে হয় মানে অ্যাটলিস্ট যারা এইচএস এ সায়েন্স নিয়ে পড়েছে তাদের মনে হয় যেমন 10-12টা কোশ্চেন কিন্তু তারা তাদের লজিক্যাল রিজনিং এইটা দিয়ে আলাদা করে সেপারেট কোনো প্রিপারেশন না নেয় তাহলেও 10% উত্তর দিতে পারে। কারণ এই যে আমাদের যেটা বলা হয় যে হোয়াট ইজ দ্য সোর্স অফ এনার্জি অফ সোলার এনার্জি, তো এইটা আমরা তো সবাই জানি যে এটা ফিউশনের জন্যই হয়, না এটাই ব্যাপার। তো এইটা ফিউশনের জন্য হয়, এটা কিন্তু যারা মোটামুটি 12 লেভেল অবধি সায়েন্স পড়েছে তারা 12 বছর ধরে এইসব ভাষা মজা পড়েছে, তাদের এটা মনে থাকবে, মানে এটুকু আশা করা যায়। খুবই বেসিক জিনিস, বলা যায় না। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপারটা। তো তারা কিন্তু ওইভাবে পড়ুক, তাদের ক্ষেত্রে ওই জায়গাটা জোর না, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। আর যারা নতুন করে পড়ছে তাদেরকে বলবো একটু কনসেপচুয়ালি পড়তে, কারণ সায়েন্সকে ইনফরমেটিভ ওয়েতে পড়লে সেটা কিন্তু প্রচন্ড একটা বার্ডেন হয়ে যাবে, তখন কিন্তু সায়েন্স এমন একটা সাবজেক্ট মানে বুঝে পড়তে হবে সবচেয়ে বড় কথা, যেটা তাহলে অ্যান্সারগুলো দেওয়া যাবে। এবার আসছি যেটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে জিওগ্রাফি। বিশেষ করে স্টুডেন্টরা প্রায় কোশ্চেন করে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কি পড়বো, মানে খুব আনপ্রেডিক্টেবল কোশ্চেন আসছে। তো জিওগ্রাফি মূলত ভূপ্রকৃতিটা একটুখানি পড়তে হবে। ভূপ্রকৃতি নিয়ে অবশ্য সেরকম বিরাট কিছু লম্বা চ্যাপ্টার হয় না, এটা পড়তে হবে। তারপরে একটু ন্যাচারাল ভেজিটেশন থেকে দেখা যায় প্রশ্ন আসছে, ইন্ডাস্ট্রি থেকে প্রশ্ন আসে, এগ্রিকালচার থেকে আসে, আর সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে সেন্সাস রিপোর্ট। সেন্সাস থেকে। হ্যাঁ, আর এই কোথায় কি খনিজ পাওয়া যায় এগুলো থেকে আসে, মূলত এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এর বাইরে খুব একটা দেখি না আসে। আর ন্যাশনাল পার্ক বা স্যাংচুয়ারি কিছু ব্যাপার আছে যেগুলো থেকে আসে কিছু। এবং খনিজের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, কেউ যদি একটু লজিক্যালি ভাবে, দেখো আমাদের খনিজ কিন্তু পশ্চিমবঙ্গের যে পশ্চিম অঞ্চলটা অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এই রেঞ্জটা, যেটাই ছোটনাগপুর, হ্যাঁ একদম ছোটনাগপুরের যে মালভূমি রেঞ্জটা ওইখানে যেটা আছে। আর অন দি আদার হ্যান্ড আমরা যদি ভাবি যে জলপাইগুড়ি ওইদিকে যে ডলোমাইট যে চুনাপাথরের যে এইটা, আমি বলছি যে এইগুলোকে এটা কিন্তু কনসেপচুয়ালি পড়া। আমি ম্যাপটাকে আগে ভেবে নিই যে ম্যাপটা কিরকম আছে, তো আমার এই জায়গাটা আছে, এইখানটা আছে, মাঝখানটা কিন্তু কোনো কিছু খনিজ পাওয়া যাবে না। তো কোন ডিস্ট্রিক্ট যদি ওখানে অপশনে থাকে তো আমি ওটাকে শর্ট আউট করে দিতে পারবো। নিশ্চয়ই খুবই স্টাডিজ নিয়ে পড়তে হবে। দ্যাট উইল বি দ্য স্মার্ট স্টাডি। এইটাই হচ্ছে স্মার্ট স্টাডি। ভালো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিল যে ম্যাপ স্টাডি করে পড়া। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য এটা শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, এটা কিন্তু আমরা যদি কিছু রিজিয়ন আছে যে জায়গাগুলো মিনারেল রিচ, যেখানে মিনারেল সেখানে চাষ হচ্ছে না, এটা দেখা যাচ্ছে, এটাও দেখা যাচ্ছে সাধারণত তাই। আবার দুটো একসাথে হয় এরকম। এই যে মোনাজাইট স্যান্ড, তো মোনাজাইট স্যান্ডটাকে আমি যদি একটু ভেবে রাখি ব্যাপারটা, তো স্যান্ড মানে ওটা কিন্তু যে কোনো একটা মেরিন জায়গা থেকে পাওয়া যায়, কোস্টাল এরিয়া থেকে পাওয়া যায়, কিছু পাওয়া যায়। তো কেরালা হচ্ছে, হ্যাঁ সেখানে কেরালা হচ্ছে। এইবার আমাকে ওইখানটাকে একটু মনে রাখতে হবে। এবার কেরালাকে মনে রাখার একটা ব্যাপার আছে, দেখো ফলাপক্ষ নতুন একটা নিউক্লিয়ার প্ল্যান্ট হয়েছে, ওটা কোথায় হচ্ছে, সাউথে হয়েছে। তো এইভাবে যদি আমি রিলেট করতে পারি, এইভাবে রিলেট করে করলে এটা কিন্তু মাথায় অনেকদিন তৈরি হবে। এটা হচ্ছে ব্যাপার। আর যেটা হচ্ছে যে ইন্ডিয়ান জিওগ্রাফির কি কি চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট দেওয়া উচিত, সেগুলো বারবার করছি বললাম, এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ক্ষেত্রে ইম্পর্টেন্ট মোরালেস ওই চ্যাপ্টারগুলোই ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে, মানে সয়েল, ভূপ্রকৃতি, খনিজ,
ভূপ্রকৃতি ফার্স্ট, ফিজিওগ্রাফি, আর ইন্ডিয়া জেনারেল ইন্ট্রোডাকশন বলে একটা চ্যাপ্টার থাকে সব বইতে, ঠিক আছে? ওটাও কিন্তু যথেষ্ট হ্যাঁ। এবং ওখান থেকেও বেশ কিছু প্রশ্ন বেশ আসে। কিছু প্রশ্ন আছে ওখান থেকে। নিশ্চয়ই। আর তারপরে যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভূপ্রকৃতি, ফিজিওগ্রাফি, ঠিক আছে? রিভার, রিভার থেকে যথেষ্ট প্রশ্ন আছে। আচ্ছা, তারপরে বিভিন্ন রিভারের উপর কোথায় কি বাঁধ আছে, ড্যাম, জলবিদ্যুৎ কেন্দ্র, রিজার্ভার, জলবিদ্যুৎ কেন্দ্র, এগুলো থেকে যথেষ্ট প্রশ্ন আছে। এবং দেখা যাচ্ছে যে রিসেন্ট ইয়ার্সে নতুন নতুন যেসব হ্যাঁ, প্রজেক্টগুলো হচ্ছে সেসব যেগুলো বেশি হয়েছে, প্রশ্ন আসছে। যেগুলো হয়েছে, সেগুলো সয়েল থেকে প্রশ্ন আসে কিছু। সয়েল থেকে মূলত কি প্রশ্ন আছে? সয়েলের ডিভিশন, সব থেকে বেশি কোন সয়েল আছে, কোন সয়েলে কি হারভেস্ট ভালো হয়, কি crop কোন মিনারেলে রিচ, হ্যাঁ, কোনটা ডেফিসিয়েন্ট, হ্যাঁ। আর কোন সয়েলে কি কি ধরনের হারভেস্টের উপর সেরকম কিছু আছে। ন্যাচারাল ভেজিটেশন থেকে কিছু প্রশ্ন আছে। আর এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট যেটা আছে ইন্ডিয়া, সেখান থেকে ওই ন্যাশনাল পার্ক, সেখানে প্রাইমারি অ্যানিমাল, হ্যাঁ, আর কোন ন্যাশনাল পার্ক, কোন স্যাংচুয়ারি, এটা কোন ন্যাশনাল পার্ক কোন কোন state রাজ্যে আছে, অবস্থিত, এটা একটা তার মানে প্রোটেক্টেড অ্যানিমালটা কি যেটা ওখানে থাকে, ঠিক আছে? এইগুলো। আর ওই বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো থেকে আসে। তাও আমি একটা কথা বলতে পারি যে যারা খুব এক্সটেন্সিভলি না পড়বে তাদের হয়তো সয়েলের যে কেমিক্যাল ফিচার যেগুলো আছে ওগুলো হয়তো একটু বাদ দিলেও পারে। একটা দুটো কোশ্চেন তো তাদেরকে ছাড়তেই হবে। প্রশ্ন থেকে পড়ে। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যেটা ন্যাশনাল পার্ক বা এগুলো মনে রাখার ক্ষেত্রে, মানে এতগুলো ন্যাশনাল পার্ক বা সেঞ্চুরি কিভাবে মনে রাখবে স্টুডেন্ট? এগুলো কিভাবে মনে রাখবে বলতে, দেখো এগুলো তো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ। অন্য এর কোনো অল্টারনেটিভ হয় না। এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে ভারতবর্ষে প্রচুর ন্যাশনাল পার্ক আছে, প্রচুর স্যাংচুয়ারি আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ কম আছে অবশ্য। তো এইগুলো একটু সিলেক্টিভলি পড়তে হবে, ঠিক আছে? সব ন্যাশনাল পার্ক থেকে প্রশ্ন হয় না, না। সব স্যাংচুয়ারি থেকেও হয় না। বায়োস্ফিয়ার রিজার্ভ অলমোস্ট সবগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে একটা একটা পড়ে প্রশ্ন, কিন্তু ওইগুলো একটু সিলেক্টিভলি পড়তে হবে। একটু সিলেক্টিভলি পড়তেই হবে, সেগুলো থেকে পড়া যেগুলো থেকে সাধারণত প্রশ্ন আছে সেগুলোকে টার্গেট করে সেখান থেকে নিশ্চয়। হ্যাঁ। তাতে কি হবে, সংখ্যাটা অনেক কমে যাবে। যেমন টোটাল 30 থেকে 40টা স্যাংচুয়ারি আর ন্যাশনাল এবার দেখো যেগুলো মানে তোমার ফেমাস যে ন্যাশনাল পার্ক, যেমন আমি যদি ম্যাপ স্টাডি থেকে দেখি, তোমার কাশ্মীরে দাইচিগাম আছে, তারপরে গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক আছে, তার তলায় তোমার করবেট আছে, উত্তরপ্রদেশ চলে এলো, উত্তরাখণ্ডে আছে তোমার উত্তরাখণ্ডে করবেট আছে, তারপরে তোমার এই যে নিচে যাচ্ছি মধ্যপ্রদেশ পড়ে যাচ্ছে, ওখানে কানহা আছে। মানে আমি এটা বলছি মানে যেগুলো মহারাষ্ট্র, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ছত্তিশগড় একটা আছে, এই আর তারপরে তোমার কর্ণাটকে চলে আসছি, ওখানে বন্দিপুর আছে। হ্যাঁ, এরকম মানে একটু ম্যাপ গুলোকে একটু ভেবে ম্যাপ দেখে পড়তে হবে। জিওগ্রাফি কথা আছে, তামিলনাড়ুতে একটু কম আছে। হ্যাঁ, তামিলনাড়ুতে একটু কম আছে। পাঞ্জাব, হরিয়ানাতে নেই, না, অলমোস্ট নেই। অলমোস্ট নেই। এইরকম একটা আর উড়িষ্যায় বেশ কিছু আছে আবার, হ্যাঁ। ঠিক আছে? তো নর্থ ইস্টে আবার অনেকগুলো আছে। নর্থ ইস্টে অনেক আন্দামান নিকোবর দেখুন যে সব থেকে বেশি আছে। হ্যাঁ। এরকম একটু এগুলো সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে। নেক্সট এবারে আসি ইকোনমিক জিওগ্রাফি, বেটার আছে। একটা কথা জিজ্ঞেস করি বিশেষভাবে, স্টুডেন্টরা বারবার প্রশ্ন করে কারেন্ট ডাটাবেস দিন, কারেন্ট ডাটাবেস কোশ্চেন কি হয়, মানে মানে এগুলো একটু অনেক স্টুডেন্ট আছে যারা একটু ওভার অ্যাক্টিভ হয়ে পড়ে, ঠিক আছে? কোথাও তো মনে হয় না যে কারেন্ট স্ট্যাটিস্টিক্স চায় বলে, মানে হ্যাঁ কোথায় এক্স্যাক্টলি কত টন আলু উৎপাদন হয়েছিল এরকম প্রশ্ন না না না, এরকম কোশ্চেন কোথাও আসে না। আর যদি আসেন সেগুলোকে ছাড়তেও হয়, কিছু কোশ্চেন তো ছাড়তেও হয়, কিছু যদি এরকম স্ট্রে কোশ্চেন এসেও যাচ্ছে সেটা সেটা ছাড়তেও হয়, কিছু করার নেই। আর এই যে একবারে আপডেটেড যে ডেটাবেসের কথা যেটা বলা হচ্ছে, আপডেটেড ডেটাবেস কোথাও খুব একটা পাওয়া যায় না, ঠিক আছে? এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু পার্টিকুলার ওয়েবসাইট আছে, সেগুলো স্টাডি করা যেতে পারে। আমি অ্যাডভাইস করবো না যে কেউ করুক এটা, তাদের সময় নষ্ট লাভ হয় না কিছু। তো তবু এই ধরনের যারা একটু ওভার অ্যাক্টিভ স্টুডেন্ট আছে, ওভার জিলাস আর কি, তো তারা করতে পারে চাইলে। ফ্রি টাইম অনেক থাকে, করতে পারে। তোমার তরফ থেকে সাজেশন হচ্ছে না করাই বেটার, না করাটাই বেটার। ঠিক আছে। আর এবার আসছি, যেমন অনেকে বলে যে কার্তিক চন্দ্র মন্ডলের বইটায় নাকি অনেক ভুল আছে, পেরিয়ার পাবলিকেশনের বইটায় নাকি অনেক ভুল আছে। এগুলো সিম্পলি পাকানো। এমন বিশ্বে এমন কোন জিওগ্রাফি বই নেই যেখানে স্ট্যাটিস্টিক্স অ্যাটলিস্ট 10% ভুল নেই। এটা হবেই, জিওগ্রাফি ধর্মই এটা, কি করা যাবে? মানে উচিত সেগুলোকে ছেড়ে আসা, মানে এরকম ছেড়ে আসতে হয় না, ছেড়ে আসতে হয় না, ছেড়ে আসতে হয় না। কারণ স্ট্যাটিস্টিক্স থেকে জিওগ্রাফিতে আমি দেখি না একমাত্র সেন্সাস ছাড়া অন্য কোনো হ্যাঁ, সেরকম অন্য কোনো কোশ্চেন আসে না। আর ইকোনমিক্স ক্ষেত্রেও কি তাই? না, ইকোনমিক্সের ক্ষেত্রে ডেটা ওটা পাওয়া যায়। তবে এই ধরনের কোশ্চেন আছে কারেন্ট ডেটা নিয়ে? কারেন্ট ডেটা নিয়ে রেপো রেট, রিভার্স রেট। হ্যাঁ, রেপো রেট এটা তো আরবিআই সাইট আছে, RBI.gov.in দেখলে হবে। আর তোমার যদি তারপরে ওই প্রজেক্টেড গ্রোথ ফিগার্স যেগুলো সব আছে,
সব থেকে বড় কথা ইকোনমিক সার্ভে যদি ডেটাবেস গুলো একটু দেখে রাখে তাহলে তো ওটা সব থেকে দেখার অনেক সোর্স আছে। হ্যাঁ অলমোস্ট এভরি ডে নিউজ পেপারে ওই হ্যাঁ। সংক্রান্ত একটা না একটা ডেটা থাকে। তবে ইকোনমিক সার্ভে কিন্তু ইন ডিটেল পড়ার খুব একটা দরকার নেই। না, আমার ইকোনমিক সার্ভে এই ডিটেইলস পড়া খুব দরকার। বিশেষ করে এটা নতুন করে না পড়াই পারে না। এই টাইমে তো প্রিলিমিনারির জন্য একদমই দরকার। সার্ভে মেনের জন্য দরকার। বলছি আমি, এটা মেনের জন্য বলছি। অবশ্যই এটা প্রিলিমিনারির জন্য একদমই না, করবে না। আর এবার আসছি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। বেশিরভাগ স্টুডেন্টের জিজ্ঞাসা থাকে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিভাবে পড়বো বা কোথা থেকে পড়বো। আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সত্যি অনেক কোশ্চেন আসছে। হ্যাঁ, অনেক পুরোনো ভাই তুই বল একটু কতদিন আগে পুরনো পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্সটা কিভাবে পড়বে। আমি যেটা বলবো সেটা হচ্ছে লাস্ট মেন কবে হয়েছে? লাস্ট মেন হয়েছে অগস্টে। সো এবারে মোটামুটি যেটা থাকে আমাদের, যেটা এখানে করতে হবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস। এন্ড যেহেতু পরীক্ষা পিছুচ্ছে তাহলে জানুয়ারিটাকে আমার জানুয়ারিতে রাখা হবে। তাহলে এই পাঁচটা পরে পরে। জায়গা থেকে কিন্তু প্রশ্ন তো এই 5 মাসের করলে মোটামুটি হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে দিস ইজ ফর অনলি ফর প্রিলি। মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর যে প্রশ্ন আছে তার 75% কোশ্চেন সাকসেসফুলি অ্যানসার করা যাবে এই টাইমটা পড়লে, ঠিক আছে। এবারে অনেকেই ইদানিং দেখছি এরকম প্রশ্ন করেছে যে গত বছর একটা প্রশ্ন করেছিল 2-3টে, সেগুলো 2012 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, এগুলো সেটাতে কিছু করার অনেকে নেই। প্রশ্ন করে স্যার এগুলোকে কি করে উত্তর দেবো? উত্তর দেবে না, মানে প্রশ্ন এর সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে উত্তর দেবে না। আরে এখন বিএসসি যদি মনে হয় যে হঠাৎ 2010 সালের কোনো কারেন্ট অ্যাফেয়ার্স আজকে জিজ্ঞেস করবে, তো কি করবে? সেই জন্য তুমি পুরনো 20 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাবে? ইম্পসিবল, এটা একটা ফিজিক্যাল ইম্পসিবিলিটি, পড়বে না। তা পড়বে তুমি যেটা নর্মাল সেটা হচ্ছে যে গত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু জানুয়ারি অবধি এই জায়গাটা ভালো করে দেখে মানে কি কি কোন বই থেকে বা কোন ম্যাগাজিন তুমি সাজেস্ট করবে? ওই ম্যাক্রোহিল এডুকেশনের যে বইটা বললাম যেটা বেরোতে একটা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন থাকে, ভালো দেয়। আর জিরো সাম ইদানিং খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড পোস্ট তো ফেসবুকে করছে, দেখতে পাচ্ছি। ব্লগও লেখা হচ্ছে, রেগুলার ব্লগ লেখা হচ্ছে, তারপর রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন বের হচ্ছে, এগুলো থেকে পড়তে পারে। অ্যাচিভার্স থেকে পড়তে পারে। স্টুডেন্টদের জানিয়ে রাখি আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট ব্লগে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট হয়। তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যদি পড়তে ইচ্ছুক হয় ব্লগ আর পেজগুলো ফলো করতে পারো, তাহলে অনেকটা আশা করি লাভবান হবে। আচ্ছা, জিরো সাম কি এখন ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে? হ্যাঁ, প্রতিদিন। মানে পার ডে, Per day। মানে ধরো আজকে যে 30 কালকে 31 ডিসেম্বর, তো কালকে 31 ডিসেম্বরে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা আপডেট করে। হ্যাঁ, update হবে। তো দ্যাট উইল বি দ্য বেস্ট ওয়ে টু কোপ আপ উইথ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স। যদি আমি প্রত্যেকদিন সকালে উঠি, মানে আমরা সকালে উঠে যেমন ব্রাশ করি, এইটা কিন্তু যদি একটা কেউ হ্যাবিটে পরিণত করে, একটা অভ্যাস যে আমি ওই দিন কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দিচ্ছে আমি ওটা করবো। জিরো সাম ওয়েবসাইটে গিয়ে অথবা ফেসবুক পেজটা ভিজিট এবার জিরো সাম হয়তো ফিল্টার করে কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে দেয়। তাও আমি বলবো যদি কারো মনে হয় ওখান থেকেও ফিল্টার করে আমার দরকার, যে এটা আমি এইটুকুই মনে রাখবো, এটা আমার খুব লাগছে যে এরকম আর অনেক ওয়েবসাইটও আছে। হ্যাঁ আছে তো, জিকে টুডে আছে, তবে ওরা অনেক এক্সস্টিভ দেয়, ওটা পড়ে লাভ নেই কিছু। ডব্লিউবিসিএস এর পয়েন্ট অফ ভিউ থেকে তো তেমন কোনো ওয়েবসাইট নেই যারা দেয় শুধুমাত্র এক্সক্লুসিভলি ডব্লিউবিসিএস এর জন্য, ডব্লিউবিসিএস টাকেই মাথায় রেখে। কেউ কেউ ছোটখাটো এরকম আছে দেয়, খুবই বাজে কোয়ালিটির দেয়। তো জিরো সাম দেখেছি এক্ষেত্রে খুব ভালো দেয়। যেমন কয়েকদিন আগে আরবিআই নিয়ে একটা রাইট আপ দেওয়া হয়েছিল কারেন্ট অ্যাফেয়ার্স বেসড, খুব ভালো ছিল। তো এইগুলো রেগুলার বেসিসে তোমরা যখন আপডেট করছো তো দেখতে পারে। হ্যাঁ, পেজে গেলেই তোমরা পুরোনো আপডেট, পুরোনো যত কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। আর আমরাও চেষ্টা করছি একটা কারেন্ট অ্যাফেয়ার্স ইস্যু, স্পেশাল ইস্যু বার করবার, সেটা আশা করি পেজে আপডেট পেয়ে যাবে। তোমরা তখনই যোগাযোগ করবে জিরো সামের সাথে। অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স পুরো একটা ইয়ার এন্ডিং থাকছে, প্রতিটা ভাগ থাকছে, ক্যাটাগরিজ করা থাকছে প্রতিটা সেকশন, মানে ফোর্স, ইন্ডেক্স বা ইসরো, সায়েন্স, টেকনোলজি সবই আলাদা ভাগ থাকছে। তাতে তো আশা করি তোমরা অনেক কিছুই পাবে, অনেক হেল্প হবে তোমাদের। এটাই বেরোবে জানুয়ারি মাসেই, তোমরা একটা কালেক্ট করে নিও। আমরা পেজে আপডেট দিলে তোমরা যোগাযোগ করবে আমাদের ফোন নম্বরে। আচ্ছা, আমি যেটা বলছি মানে এটা ওই তোমরা যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা তোমরা ওয়েবসাইটে ফ্রিতেই দাও, সেটাকে একটা ফিল্টারাইজেশন করে তোমরা পুরো একটা কম্প্যাক্ট একটি বানাচ্ছো। না, এটা হচ্ছে আলাদা করে আমাদের একটা জিও সামে ইস্যু হচ্ছে, ম্যাগাজিন ইস্যু হয়েছে। হ্যাঁ, আচ্ছা। তো এরকম ইস্যু আরো কিছু আছে যারা করে, যেমন অ্যাচিভার্স ইস্যু করে, একটা ইয়ার এন্ডিং একটা ম্যাগাজিন প্রতিযোগিতা যখন বার করে, বা এরকম আরো অনেক ম্যাগাজিন আছে যারা বার করে। কিন্তু ওরা যেটা দেয় আমি সাধারণত দেখেছি, অ্যাচিভার্স বিশাল বড় একটা ইয়ারলি অ্যানুয়াল রাউন্ড আপ বার করে। ওর কিন্তু
3 থেকে 4% কাজে লাগে WBCS এর জন্য, বাকি কিন্তু টোটাল ম্যাটেরিয়ালটা রিডান্ডেন্ট। তা আমি বলবো তোমরা যখন বার করছো কিন্তু ওই এক্সাম্পলটা ফলো করো না, তোমরা শুধুমাত্র WBCS এর জন্য যতটাই নিশ্চয়ই WBCS ততটাই তোমরা শুধু বার করো, ঠিক আছে? অন্য কোনো পরীক্ষার জন্য করতে হলে সেটা আলাদা হবে, তার আগে করে দাও। অ্যাকচুয়ালি অনেকের আসলে মনে হয় যে বইয়ের ভলিউম হয়তো ছোট হলে তাতে বেশি কিছু থাকে না, এটা একটা ব্যাপার। না এটা ভুল ধারণা। হ্যাঁ, মানে এইটার জন্য যেমন আমাদের মাজিদ হোসেন একটা বিরাট বড় জিওগ্রাফি বই বার করেন প্রত্যেক বছর, আপডেটও করেন নিয়মিত, আপডেট করে করে এখন বোধ হয় 1,500-এর কাছাকাছি পৃষ্ঠা সংখ্যা পৌঁছে গেছে। নিজে দায়িত্ব নিয়ে বলছি, খুব ভালো বই নয় এটা। আবার পেরিয়ার পাবলিকেশনের ওই বইটা দেখো, 250 পাতার বই বোধ হয়, তাই তো, খুব ভালো বই একটা। বা এক্ষেত্রে ভিশনের যে জিওগ্রাফি ম্যাটেরিয়াল আছে সেটার কথা দেখা যেতে পারে, যথেষ্ট ছোট কিন্তু খুব ভালো। ভিশনের ম্যাটেরিয়ালটা তো বোধহয় খুব বেশি হলে 150 পাতার হবে, কিন্তু অসাম। ভলিউম বড় হলে যে বিরাট কিছু আছে তাতে তাহলে আজকে এখানে শেষ করছি আমাদের আলোচনা। হ্যাঁ, অভিষেক যেগুলো বলো বা সৌভিক যেগুলো বলো, দুজনেই WBCS অফিসার, সেগুলো ভালো করে খেয়াল করো তোমরা। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, ওরা কি বলছে, কি সাজেস্ট করছে এই কদিনের মধ্যে, সেটা তোমরা যদি ফলো করো আশা করি লাভবান হবেই, আর তোমাদের সাকসেস তো আসবেই। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের এই ডিসকাশন। ওকে, গুড নাইট।